আমাদের গল্প আলার আজকের নিবেদন চন্দ্রানী সাধুকার লেখা এভাবেও বসন্ত আসে। গল্পটা আমরা সংগ্রহ করেছি প্রতিলিপি নামক একটি অ্যাপ থেকে। চন্দ্রানী সাধুকা বাড়ি হুগলি জেলার বেলমুড়ি গ্রামে, বিবাহ সূত্রে হুগলি জেলারই মাকালপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে একটি 51 পরিবারের সদস্য, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা, নেশা সব ধরনের বই পড়া, ভালোবাসে রান্না করতেও, লেখালেখির নেশা বহুদিনের। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশও হয় মাঝে মধ্যে। সাপ্তাহিক প্রতিফলন পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ হয় তার। শুরু হচ্ছে এভাবেও বসন্ত আসে। গল্প পাঠে প্রীতম সেনগুপ্ত এবং সূত্রধরের ভূমিকায় আমি ইশিকা সরকার। সকলকে লুকিয়ে টুক করে চোখের জলটা মুছে কান্নাটাকে গিলে নিল মৌ। তারপর আবার সকলের সাথেই হাসতে লাগলো। মনে মনে বেশ খুশি হলো এই ভেবে যে কেউ তার কষ্টটা টের পায়নি। বিশেষ করে শঙ্খ যেন কিছু বুঝতে না পারে সে বিষয়ে মৌ সবসময় সতর্ক থাকে। বাকি বন্ধুদের সাথে হাসতে হাসতেই সে দেখল যে শঙ্খ তখনও ইশিকার হাত ধরে ভাঙা চোরা গলায় গেয়ে যাচ্ছে, ইশিকাও সুরে সুর মেলাচ্ছে। মেয়েটার গানের গলা অদ্ভুত সুন্দর, আর শঙ্খর গলা দিয়ে যেন সবসময় 7টা সুর একসাথে বের হয়। ফলে সে আবৃত্তি করছে না গান গাইছে বোঝার দায় হয়ে যায়। ইশিকাও হাসতে হাসতে বলে, শঙ্খ তুই আগে ডিসাইড কর, তুই গান করবি না আবৃত্তি করবি, সেই অনুযায়ী আমিও পারফর্ম করব। ইশিকার এই কথাতেই বন্ধুদের মধ্যে আবারও একচোট হাসির ঢেউ বয়ে যায়। তারপর আবারও গান ধরে, বাকিরাও গলা মেলায়। একমাত্র মৌ শুধু চুপ করে থাকে। আসলে মৌ একদমই গান গাইতে পারে না। একসময় বাড়ির জোড়াজুড়িতে কিছুদিন গান শেখা শুরু করেছিল বটে, কিন্তু ওর গলায় সুর না থাকায় বিষয়টা ওখানেই ইতি হয়ে গিয়েছিল। ইশিকার গলা আর বন্ধুদের হাততালি ক্রমশ জোরদার হচ্ছিল, আর মৌয়ের চোখও যেন আবার বেইমানি শুরু করেছিল। উপায় না দেখে কান্নাটাকে আবারও গিলে নিয়ে সকলের নজর এড়িয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায় সে। তাকে যে কেউ লক্ষ্য করেনি সে বিষয়ে নিশ্চিত হয়ে 1 পা 2 পা করে সরতে সরতে পিকনিক স্পট থেকে সরে গিয়ে এগিয়ে যায় গঙ্গার দিকে। তারপর ঘাটের কাছে এসে চুপ করে সিঁড়িতে বসল সে। তারপর 2 হাঁটুর মধ্যে থুতনিটা রেখে কান্নাটাকে বেরিয়ে আসতে দিল। ভাগ্যে সেই পিকনিক স্পটটা নতুন, ফেরিঘাটটা এখনো ঠিকমতো তৈরি হয়নি, তাই লোক চলাচলও কম। বেশ নিশ্চিন্তে বুকটা হালকা করল সে। আসলে শঙ্খ আর ইশিকার সম্পর্কটা সকলেরই জানা। ওরা ছোট থেকেই এইরকম ভাবেই মেলামেশা করে। আগামী দিনে যে ওরা একটা সুখের সংসার করবে এই বিষয়ে সকলেই নিশ্চিত। একেবারে নার্সারি ক্লাস থেকে ওরা দুজনে একসাথে পড়ে আসছে। ওদের সম্পর্কের সহজতার ফলে দুটো পরিবারের মধ্যেও কবেই যেন যথেষ্ট হৃদ্যতা সৃষ্টি হয়ে গেছে। বরং মৌয়ের সাথে শঙ্কর পরিচয় ক্লাস 9-এ। লেখাপড়ায় ঝকঝকে শঙ্খ দুষ্টুমিতেও ক্লাসে প্রথম ছিল, আর সেই দুষ্টুমিগুলো এতটাই উচ্চমার্গীয় যে শাস্তি দিতে গিয়ে স্যারেরাই হেসে ফেলতেন। কতবার যে শঙ্কর গার্জিয়ান কল হয়েছে। আর শঙ্খ প্রতিবারই নিত্য নতুন মানুষকে এটা সেটা বাহানা করে অভিভাবক হিসাবে স্কুলে ধরে আনত। সমীরবাবু হেসে ফেলতেন প্রতিবারই, কারণ শঙ্কর বাবাকে তিনি ভালোই চিনতেন। আর ধরে আনা সাজানো অভিভাবকরা শঙ্খকে গালাগালি দিতে বাকি রাখতেন না। শঙ্খটা দাঁত বের করে হাসত। শঙ্কর এসব দুষ্টু বুদ্ধির সাগরেদ ছিল ইশিকা। বদবুদ্ধির সব রকম পেটেন্ট যেন নেওয়া ছিল একমাত্র ওদেরই। স্কুল ছুটির পর প্রাইভেট পড়াতেন স্কুলেরই রজত স্যার। ওরা সকলেই রজত স্যারের কাছে ইংরাজি পড়তে যেত। যদি কোনো কারণে রজতবাবু পড়াতে বসতে দেরি করতেন, তাহলে শঙ্খ আর ইশিকা দুজনে সলা পরামর্শ করে পা টিপে টিপে চলে যেত স্যারের রান্নাঘরে। মিল্ক পাউডার, বিস্কুট, চানাচুর, আচার হাতের কাছে যা পেত তাই উঠিয়ে নিয়ে ভাগাভাগি করে খেত। ওরা দুটোতে ওইসব করত, আর মৌয়ের বুক ঢিপ ঢিপ করত ভয়।
একবার তো মুখ ফসকে শঙ্খকে বলেই ফেলেছিল। তুই ওরকম দুষ্টুমি করে বেড়াস কেন? আমার ভয় লাগে। অত মিথ্যে বলা ভালো নয় কিন্তু। শঙ্খ হা হা করে হেসে চিৎকার করে ডেকেছিল ঈশিকাকে। ঈশিকাও এক খাবলা আচার খেতে খেতে সব শুনে বলেছিল, মাসিমা, আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি যতক্ষণ শঙ্কর সাথে আছি, জানবেন কোনো চুরি চামারিতে ধরা পড়বে না। আর যদিও বা ধরা পড়ে যায় তাহলে কিচ্ছু হবে না। আপনি মন দিয়ে পড়াশোনা করুন। আপনি হলেন গিয়ে লক্ষ্মী মেয়ে। এইসব অলক্ষ্মী পড়ার আনন্দ আপনি বুঝবেন না। ঈশিকার মুখে মাসিমা শুনে হো হো করে হেসে উঠেছিল শঙ্খ। তারপর বলেছিল, নামটা কিন্তু হেব্বি দিয়েছিস, মাসিমা। মৌয়ের জন্য একেবারে পারফেক্ট নাম। শঙ্খর মুখে মাসিমা শুনে খুব কষ্ট পেয়েছিল মৌ। আর শঙ্খটাও এমন যে জনে জনে ডেকে ডেকে মাসিমা নামটা রটিয়ে দিতে দেরি করেনি। এখনো এতদিন পর বহু বন্ধুই তাকে মাসিমা বলে ডাকে। অথচ মৌ শঙ্খকে কোনোদিনই বলতে পারল না কেন শঙ্খকে নিয়ে তার এমন ভাবনা হয়। সে আজও বলতে পারেনি। শঙ্খ নামের আগুন বরণ ছেলেটা যখন হাফ প্যান্ট আর জার্সি পরে ফুটবল খেলতে নামতো, ছেলেটাকে দেখে মৌয়ের বুকের ভিতর তোলপাড় হতো। কি যেন একটা আগুন হয়ে তার দেহ মন সব যেন পুড়িয়ে দিতে চাইতো। অথচ এই পুড়ে যাওয়া যন্ত্রণাটাকে কি বলে বুঝতে পারতো না মৌ। একলা শয্যায় শুয়ে বারে বারে মনে পড়তো শঙ্কর হাসি, শঙ্কর কথা, শঙ্কর চলাফেরা, দুষ্টুমি, সবকিছু। শঙ্খকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছেটা প্রবল হয়ে উঠত। চিরশান্ত মৌ অচিরেই বুঝে গিয়েছিল এই পুড়ে যাওয়ার যন্ত্রণাটাকে কি বলে। ভালোবাসা। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে মৌ স্বীকার করেছিল সেই ভালোবাসার কথা। কিন্তু ঈশিকার ভালোবাসাকে টপকে নিজের কথা বলতে রুচিতে বেঁধেছিল। ঈশিকার ওই আগুনপোনা রূপের সাথে একমাত্র শঙ্খকেই যেন ঠিকঠাক মানায়। ভালোবাসার প্রতিযোগিতায় যেতে রুচিতে বেঁধে গিয়েছিল তার। নিজেকে গুটিয়ে নিয়েই দূরত্ব রেখে চলেছে এতকাল যাবৎ। তবুও সে আজও শঙ্খকে নিজের দুর্বলতা টের পেতে দেয়নি। অদ্ভুত ব্যাপার, যত সময় বেরিয়েছে শঙ্খর প্রতি তার দুর্বলতা ক্রমশ গাঢ় হয়েছে। শঙ্খর জায়গাটা যেন অন্য কাউকে দিতে পারেনি। সেই 13 থেকে আজ 25, প্রায় 12টা বছর নানা রঙের শঙ্খর ছবি মনের মধ্যে স্থায়ী আসন করে নিয়েছে। তাই অন্য কারোর সাথে ঘর বাঁধার কথা ভাবতেও পারেনি। ভালো মানুষ জেঠিমা তাকে সংসারী করার বহু চেষ্টা করেছে। জেঠিমার কান্নাকাটি, চোখের জল, ঝগড়া, মান অভিমান কিছুতেই রাজি হয়নি মৌ। নরম সরম মেয়েটা এই একটা ব্যাপারে অসম্ভব জেদ ধরে আজও বসে আছে। বাধ্য হয়ে বাড়ির সকলেই হাল ছেড়ে দিয়েছে। মৌ নিশ্চিন্তে বাড়ির কাছের এক নামকরা প্রাইভেট স্কুলে শিক্ষিকার চাকরি জুটিয়ে নিয়ে বাগান আর গল্পের বই নিয়ে দিন কাটিয়ে দিচ্ছে। নিজের মন বুঝলেও মৌ কিন্তু কোনো অসম্ভবের স্বপ্ন দেখাতো না নিজেকে। বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধমক দিয়ে বলতো, শখ কম নয়, নিজের দিকে তাকিয়ে দেখ, তারপর বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি। ঈশিকার পাশে তুই। সত্যি ঈশিকার সাথে তার কোনো তুলনাই চলে না। পাকা গমের মতো গায়ের রং, আয়ত চোখ আর বাঁশির মতো নাক যেন ইতিহাসের পাতার রাজপুত রাজকন্যাদের কথা মনে করিয়ে দেয়। তার সাথে ঈশিকার ডান পিঠে স্বভাব, যেটা ঈশিকার স্বভাবে যেন আলাদা একটা মিষ্টতা এনে দিয়েছে। এত দুষ্টুমি যেন ওকেই মানায়। তার পাশে মৌ। যারা ভালোবাসে তারাই ওকে শ্যামলা বলে, বাকিরা ওকে কালোই বলে। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক আছে ঠিকই, আছে এক মাথা চুলও, কিন্তু তাতেও ওকে কেউ সুন্দর বলেনি কখনো। পড়াশোনাটা করতো মন দিয়েই, মন্দ রেজাল্ট হতো না। আসলে প্রাণপণে পড়েও শেষের দিন তাকে মা কালীর কাছে মানত করতে হতো। হে মা কালী, যেন ফেল না করি, তবে শঙ্খটা যেন ফার্স্ট হয়। তা মা কালী কথা শুনতেন। ফার্স্ট সেকেন্ড না হলেও
ফেলটা কখনো করেনি সে, ফলে শঙ্খ ঠিক পাশে পাশেই থেকে 12 পর্যন্ত পড়ে গেছে। তাতেই সে নিজেকে কৃতার্থ মনে করেছে। আসলে কবে কখন যে শঙ্খকে সে অন্য চোখে দেখতে শুরু করেছিল তা নিজেরও ঠিকমতো মনে নেই। যতদূর মনে আছে, ক্লাস 9-এ যখন সে শঙ্খদের স্কুলে এসে ভর্তি হলো, তখন পরপর কদিন কে বা কারা যেন তার বাড়ি থেকে আনা টিফিন খেয়ে ফাঁকা বাক্সটা ব্যাগের মধ্যে রেখে দিত। টিফিন খেতে গিয়ে বেকুব বনে যেত প্রতিদিন। নতুন স্কুল, টিচারদের নালিশ করার কথাও ভাবতে পারত না। মাহারা অভিমানী মৌ সকলকে লুকিয়ে হাতের ছোট্ট রুমালটাতে চোখ মুছে নিয়ে ভাবত, তার সাথেই কেন এমন হয়। পর পর কটা দিন এমনই চলছিল। শেষে একদিন টিফিনে এসে বাক্সটা খুঁজেই না পেয়ে সবার সামনেই লজ্জা আর অপমান বোধে কেঁদে ফেলেছিল। বাকি সকলেই হাসছিল ওকে দেখে। তখন ইশিকাই এগিয়ে এসে জিজ্ঞাসা করেছিল, ছিচকাদুনির মতো কাঁদছিস কেন রে? মৌ বলেছিল, প্রতিদিন কে আমার টিফিনটা খেয়ে ফাঁকা বক্সটা রেখে দেয়, আজ দেখছি বক্সটাও নিয়ে নিয়েছে। ইশিকা হাসতে হাসতে বলে, হেডুকে লাগিয়ে দে কথাটা। মৌ মাথা নেড়ে বলেছিল, না না, স্যার তো তাকে মারবে, খিদে পেয়েছে তাই খেয়েছে, কিন্তু আমার টিফিন বক্সটা যদি না দেয় বাড়িতে কি বলবো। ইশিকা একটুখানি হাঁ করে তাকিয়ে থেকে বলেছিল, চাপ বাবা, তুই দেখছি দয়াময়ী জগৎ জননীর নতুন এডিশন, চোরের উপরেও মায়া, তোর দ্বারা কিচ্ছু হবে না। বলেই এক পেল্লায় চিৎকার ছেড়েছিল। ওই জন্তু, ফ্যাচ ফ্যাচ করে না হেসে ওর টিফিন বক্সটা দিয়ে দেখি। মেয়েটা একেবারে ফালতু রকমের ভালো। ইশিকার কথা শুনে পিছনের বেঞ্চ থেকে মৌয়ের টিফিন বক্স হাতে নিয়ে এগিয়ে এসেছিল শঙ্খ। ছেলেটাকে দেখে মৌয়ের কেমন যেন একটা ঘোর লেগেছিল। এই ছেলেটা তো ক্লাসে ফার্স্ট হয়, এ আবার টিফিন চুরি করে খায় লাস্ট বেঞ্চে বসে। শঙ্খ দাঁত বের করে হাসতে হাসতে বলেছিল, তোকে এত ভালো ভালো খাবার কে তৈরি করে দেয়? মা? মৌ মাথা নেড়ে বলেছিল, আমার মা নেই, জেঠিমাই আমার টিফিন তৈরি করে দেয়। মা নেই? শুনে ইশিকা আর শঙ্খ দুজনেই হঠাৎ চুপ করে গিয়েছিল। তারপর ইশিকা বলে উঠেছিল, সরি রে, আর তোকে জ্বালাবো না, কিন্তু তুই এত চুপচাপ থাকিস কেন? তাই তো তোকে জ্বালাবো বলে আমরা প্রতিদিন তোর টিফিন খেয়ে নি। মৌ বলে, আমার জেঠিমা খুব ভালো, বললে তোমাদের জন্য টিফিন করে দেবে। আর চুরি করো না, চুরি করা ভালো নয়। শঙ্খ হেসে ফেলে বলেছিল, মা জ্ঞানদাময়ী। তারপর মৌ কিন্তু প্রায়শই ওদের জন্য টিফিন নিয়ে আসতো। এভাবেই চলছিল। তবে হ্যাঁ, ওরা আর কখনো মৌকে জ্বালায়নি, বরং ইশিকা তাকে দুহাত বাড়িয়ে আগলে রাখত। এমনই একদিন রজতবাবুর কাছে পড়ার দিন ছিল। মৌ পৌঁছেছিল সবার আগে। স্যার একা থাকতেন। বাইরের ঘরে মৌকে বসতে বলে তিনি ভিতরে কোনো কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। মৌ একা একা অস্বস্তিতে ঘাবড়ে যাচ্ছিল। এমন সময় ভেজানো দরজা ঠেলে ভিতরে ঢুকলো শঙ্খ। একেবারে কাক ভেজা হয়ে ভিজে গেছে। মাথার কোঁকড়ানো চুলগুলো থেকে টুপটাপ করে জল পড়ছিল। সেই প্রথম শঙ্খকে ছুঁতে ইচ্ছে হয়েছিল মৌয়ের। শঙ্খ কেমন যেন এক দৃষ্টে তাকিয়েছিল তার দিকে। তারপর কোনো কথা না বলে পরনের জামাটা খুলে ভিজে মাথা মুছতে শুরু করেছিল। মৌ অবাক হয়ে দেখছিল শঙ্খর নগ্ন বুকটা। হালকা সোনালি লোমে ভরা ফর্সা বুকটা যেন ফিস ফিস করে জানান দিচ্ছে বসন্ত আসছে। কি দেখছিস? শঙ্খর গলার আওয়াজে লজ্জা পেয়েছিল মৌ। ধীরে ধীরে মুখ তুলে জড়িয়ে জড়িয়ে বলেছিল, কিছু না। শঙ্খ কেমন যেন ঘোর লাগা গলায় মৌয়ের চোখে চোখ রেখে বলেছিল, তোর চোখ দুটো খুব সুন্দর, যেন কথা বলে। কথাটা একেবারে নতুন মৌয়ের কাছে। কেউ তো কখনো এমন কথা বলেনি। বুকটা কেঁপে উঠেছিল মৌয়ের।
সেদিন আর কেউ আসতে পারেনি, স্যারও পড়াননি। যতক্ষণ ঝড় বৃষ্টি চলছিল রজত স্যার ততক্ষণ গল্প বলছিলেন, কাউন্ট অফ মন্টো ক্রিস্টোর গল্প। ওরা যতটা না গল্প শুনছিল তার চেয়ে বেশি একে অপরকে দেখছিল। মৌ চোখ নামিয়ে নিচ্ছিল মাঝে মাঝেই। তারপর যতবার চোখ তুলেছে দেখেছে শঙ্খ তার দিকেই তাকিয়ে আছে। বৃষ্টি যখন থেমেছিল তখন সন্ধ্যা নেমে গেছে। স্যার শঙ্খকে বলেছিলেন সে যেন মৌকে বাড়ি পৌঁছে দিয়ে তবেই বাড়ি যায়, কারণ তখন সন্ধ্যা বেশ গাঢ় হয়ে গেছে। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল। স্যারের ঘর থেকে বাইরে বেরোতেই এক ঝলক ঠান্ডা হাওয়া ছুঁয়ে গিয়েছিল মৌকে। কেঁপে উঠেছিল সে। পাশে হাঁটতে থাকা শঙ্খকে আবারও ছুঁতে ইচ্ছে হয়েছিল তার। সারাটা পথ কেউ কোনো কথা বলেনি, তবে মৌ একটু অবাক হয়েছিল যখন তাদের বাড়ির আসার সোজা সহজ পথটা না ধরে শঙ্খ ঘুরপথটা ধরেছিল। তবে সে কোনো প্রশ্ন করেনি, বরং এক অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়েছিল সে। কিছু দূর যেতে না যেতেই আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। ওরা দুজনেই দৌড় দিয়েছিল। এক ছুট্টে পৌঁছেছিল পোড়া শিব মন্দিরে। শিবরাত্রির দিন ছাড়া এখানে বিশেষ লোকজন আসে না। নির্জন মন্দিরে শুধু ওরা দুজন। ঘন ঘন বাজ পড়ছিল। শঙ্খ চুপ করে দাঁড়িয়েছিল। মৌও। শঙ্খকে ছোঁয়ার প্রবল ইচ্ছে হয়েছিল তার, কিন্তু শঙ্খ আনমনা নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। শঙ্খকে খুব অচেনা মনে হচ্ছিল তার। বৃষ্টি একটু কমে আসতেই শঙ্খ তার হাতটা ধরে টেনে আবারও পথে নেমেছিল। মন্দিরের সামনেই ছিল একটা বট গাছ, আর সেই বট গাছকে বের দিয়ে ডালপালা মেলেছে একটা কলকে গাছ। কি মনে হতে শঙ্খ থমকে দাঁড়িয়েছিল গাছটার সামনে। ফিসফিস করে বলে উঠেছিল, দেখ গাছ দুটোর কাণ্ড কেমন জড়াজড়ি করে আছে, ঠিক যেন স্বামী স্ত্রী। শঙ্খর গলায় কি ছিল কে জানে, মৌয়ের শরীরটা যেন শিরশির করে উঠেছিল। শঙ্খ এক ঝটকায় ভেঙে নিয়েছিল বটগাছের একটা পাতা, আর মোটা থেকে ছিঁড়ে নিয়েছিল একটা কলকে ফুল। দুটোই মৌয়ের হাতে দিয়ে বলেছিল, এটা আজকের স্মৃতি, তোকে দিলাম। মৌ মন্ত্রমুগ্ধের মতো হাত পেতে ওগুলো নিয়েছিল। ছোঁয়াছুঁই হয়েছিল হাতে হাতে। মৌয়ের মনে হয়েছিল যেন সমস্ত শরীর জুড়ে শুধুই যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গিয়েছিল। ব্যাস ওইটুকুই। তারপর সারাটা পথ চুপচাপ হেঁটেছিল শঙ্খ। বাড়ির কাছাকাছি পৌঁছে মুখ খুলেছিল সে। জিজ্ঞাসা করেছিল, এত ঘুরপথে কেন এলাম বলতো? মৌ মাথা নেড়ে বলেছিল, জানি না। শঙ্খ বলেছিল, তুই সত্যি একটা আস্ত হাদা। তোর সাথে একটু বেশি সময় থাকার জন্যই এতটা ঘুরে এলাম, বুঝলি? আবারও কেঁপে উঠেছিল মৌ, কিন্তু কোনো কথা বলেনি। চুপ করে দাঁড়িয়ে দেখেছিল আবছা অন্ধকারে শঙ্খ চলে যাওয়াটুকু। পরে অবাক হয়েছিল মৌ। সেদিনের কথা কিন্তু ইশিকাকে কিছুই বলেনি শঙ্খ, তাই মৌও ইশিকাকে কিছুই বলেনি। কিন্তু শঙ্খ ইশিকাকে বলেনি কেন? আজও এর উত্তর খুঁজে পায়নি মৌ। তারপর ওই সন্ধ্যা নিয়ে আর কোনোদিনই কোনো কথাই হয়নি ওদের। মৌয়ের মনে হয় শঙ্খ বোধহয় ভুলেই গেছে সেদিনের কথা, না হলে একবারও কি বলতো না। কিন্তু ভুলতে পারেনি মৌ। আজও ড্রেসিং টেবিলের সিক্রেট ড্রয়ারে একটা ডায়েরির মধ্যে রাখা আছে সেই বটপাতা আর কলকে ফুলে শুকিয়ে যাওয়া অবয়ব। মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেখে, আবারও চাবি বন্ধ করে লুকিয়ে রাখে। এইভাবেই কেটে গিয়েছিল 4টে বছর। উচ্চ মাধ্যমিকের পর মৌ ভর্তি হলো বাংলা অনার্স নিয়ে, ইশিকা ইকোনমিক্স, আর শঙ্খ সোজা ইঞ্জিনিয়ারিং এ। তবে যোগাযোগটা ছিঁড়ল না। মোবাইলের দৌলতে দূর যেন আরো কাছে চলে এলো। গুড মর্নিং, গুড নাইট, গ্রুপ চ্যাটিং সবই আগের মতো চলতে লাগলো। শুধু দেখা সাক্ষাৎ কমে গিয়েছিল।
তবে যখন দেখা হতো সে সময়টা যেন খুশির বাঁধ ভাঙত। মাস 6 আগে শঙ্খ কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ দপ্তরে চাকরি পেয়ে যায়। অপ্রত্যাশিত আনন্দে সকলেই ভীষণ খুশি হয়ে উঠেছিল। ইশিকা তো পটাপট কটা চুমুই খেয়ে নিয়েছিল শঙ্খকে। সবাই হেসে উঠেছিল, কিন্তু মৌ হাসার চেষ্টা করেছিল মাত্র। কিসের এক অজানা ব্যথায় বুকটা টনটন করে উঠেছিল তার। শঙ্খ বলেছিল, এর শোধ আমি নেব, দেখিস। ইশিকা বলেছিল, কিভাবে নিবি? শঙ্খ বলেছিল, সেটা তুই বুঝবি ফুলসজ্জার দিন। ইশিকা বলেছিল, কেন রে, সেই দিনটা কি শুধু পুরুষদেরই? সে রাতে তো আমিও বেড়াল মারতে পারি। সকলে আবার হো হো করে হেসে উঠেছিল। মৌ বুঝেছিল শঙ্কর এই চাকরি পেয়ে যাওয়া মানেই ওদের বিয়ের দিন এগিয়ে আসা। তাই চোখের জলকে বাদ দিয়েই সকলের সাথে সেও হাসতে শুরু করেছিল। চাকরি পেয়ে যাওয়ার পর খুব তাড়াহুড়ো করেই দিল্লি চলে যেতে হয়েছিল শঙ্খকে। সব বন্ধুরা মিলেই শঙ্খকে সি অফ করতে গিয়েছিল। ইশিকা যথারীতি মধ্যমণি, খুশিতে উচ্ছল। সেদিন খুব সাজগোজ করেছিল সে। আসলে শঙ্কর চাকরি মানেই তো ওদের ভবিষ্যতের সুরক্ষা শিলমোহর লাগা। তাই হয়তো এত খুশি ছিল ইশিকা। সেদিন মৌ একটু চুপচাপই ছিল, খুব কষ্ট হচ্ছিল। কথা বলতে গেলেই গলা যেন ধরে যাচ্ছিল। তাই একপাশে চুপ করে দাঁড়িয়েছিল। কিন্তু ইশিকা তাকে দেখতে পেয়েই বলে, এই যে মাসিমা, আপনি অত দূরে কেন? বসুন বসুন, বোনপোকে আশীর্বাদ করতে হবে না? বলতে বলতেই মৌকে জোর করে বসিয়ে দিচ্ছিল শঙ্কর ঠিক পাশটিতে। আর শঙ্খ তেমন হি হি করে হেসে বলেছিল, হ্যাঁ মাসিমা, বলুন কিছু। মৌ কিছু বলতে পারেনি, আবার কান্নাটাকেও আটকাতে পারেনি। এটা বোধহয় কেউই আশা করেনি। ইশিকা তো নয়ই। প্রচন্ড দিল খোলা মেয়ে বলেই হয়তো হাঁটু মুড়ে বসে পড়েছিল মৌয়ের সামনে। তারপর বলেছিল, সরি রে, তুই তো জানিস আমি সবসময় মজার মুডে থাকি। আর কোনোদিন তোকে মাসিমা বলবো না, প্রমিস। মৌ এতটা আশা করেনি। ইশিকার মনে যে কোনো মলিন্য নেই তা সে জানে। সে যে শঙ্কর দিল্লি চলে যাওয়ার কষ্টে কেঁদে ফেলেছে সেটা বলতে পারে না। তাই কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, না, মাসিমা বলবি। ইশিকা অট্টহাসিতে ফেটে পড়ে। মৌয়ের গাল দুটো টিপে দিয়ে বলে, তুই সত্যিই খুব সরল, খুব ভালো থাকিস সব সময়। হাসছিল শঙ্খ। সে মৌয়ের কাঁধে হাত দিয়ে বলে, সরল নয়, পাগলি একটা, পাগলি মাসি। এবার কিন্তু মৌ হেসে ফেলে। শঙ্খ আস্তে আস্তে বলে, সকলে আমায় গিফট দিল, তুই কিছু দিবি না? হঠাৎই মৌ খুব অসহায় বোধ করছিল। সে এসেছে শঙ্খকে প্রাণ ভরে দেখতে। এ অত কিছু ভাবেনি, খালি হাতেই চলে এসেছে। এসে সবার হাতে ফল, মিষ্টি, চকলেট কিছু না কিছু আছে দেখে বেশ খারাপ লাগছিল। শঙ্কর প্রশ্ন যেন তাকে আরো বিড়ম্বনার সামনে দাঁড় করিয়ে দিল। সে মুখ নিচু করে চুপ করে বসে রইল। শঙ্খ তখন আবারও বলে, জানি তুই কিছুই আনিসনি, কিন্তু আমার তো গিফট চাই। ধরফড়িয়ে উঠেছিল মৌ। বলেছিল, এখন কি করে গিফট দেব? তোর তো ট্রেনের সময় হয়ে গেছে, এখন তো কিনতে যেতেও পারবো না। শঙ্খ বলেছিল, বেশ, তবে তোর হাতের ওই আংটিটা দে, আমি নিয়ে যাই। আংটিটা? ঢোক গিলে আমতা আমতা করে বলেছিল মৌ। ঝংকার দিয়ে উঠেছিল ইশিকা। বলেছিল, হ্যাঁ মাসিমা, ঠিকই শুনেছেন। আপনার হাতের আংটিটা দিয়ে দিলেই তো লেটা চুকে যায়। আপনার কাছে কি বন্ধুত্বের থেকেও আংটিটা দামি? মৌ তোতলাতে শুরু করেছিল। না মানে, না মানে ইয়ে। শঙ্খ বলেছিল, এত হেঁচকি তুলছিস কেন? মৌ আর কিছু বলেনি, নিঃশব্দে আংটিটা খুলে দিয়েছিল। শঙ্খ অম্লান বদনে আংটিটা পরে নিয়েছিল বাম হাতের অনামিকায়। এখনো ওর হাতে আংটিটা জল জল করছে, সেটা লক্ষ্য করেছে মৌ। সেদিন প্ল্যাটফর্মে বসেই কথা হয়েছিল, শঙ্খ প্রথম ছুটিতে এলেই জমিয়ে একটা গেট টুগেদার করবে। সেই সূত্রেই এই পিকনিক। গঙ্গার ধারে এই পিকনিক স্পটটা এখনো নির্মীয়মান।
রসিকজনেরা এখনো সেভাবে সন্ধান পায়নি। ছোট ছোট কটেজ আছে, সেই রকমই দুটো কটেজ ভাড়া নিয়ে তার সামনে লনে রান্না খাওয়া আর আড্ডা চলছে। ইশিকাই এসবের ব্যবস্থা করেছে। যেহেতু মৌ বরাবরই একটু শান্ত অন্তর্মুখী, তাই সে আসতে চায়নি। তার উপর শঙ্খকে এড়িয়ে চলার তাগিদটা তো ছিলই। কিন্তু ইশিকা বোধহয় বুঝতে পেরেছিল ব্যাপারটা। ইশিকাই তাকে জোর করে ধরে নিয়ে এসেছে। মেয়েটা ভীষণ ভালো। মৌ বারে বারে ঈশ্বরকে বলে ওরা দুজনে যেন খুব সুখে থাকে, ওদের সম্পর্কটা যেন এমনই প্রাণবন্ত থাকে। হঠাৎ মোবাইলে মেসেজ টোন শুনে চমকে ওঠে মৌ। দেখে হোয়াটসঅ্যাপে শারাফাতের মেসেজ। তুমি কোথায়? দেখতে পাচ্ছি না কেন? মেসেজটা দেখেও কোনো রিপ্লাই দিল না মৌ, বরং বিরক্ত বোধ করল। এই শারাফাত হলো শঙ্খর বিশেষ বন্ধু। বাড়ি কলকাতার এক বর্ধিষ্ণু অঞ্চলে। চেহারায় বনেদিয়ানার ছাপ। বর্তমানে এয়ারফোর্সে কর্মরত। আজ সেও এই পিকনিকে এসেছে। সুন্দর পুরুষালী চেহারা, কথায় কথায় হা হা হাসি। এক কথায় সকলকে কাছে টেনে নেওয়ার ক্ষমতা আছে মানুষটার। শারাফাতকে আগেই চেনে মৌ। চেনে নয়, জানে বলা যেতে পারে, তবে চাক্ষুষ দেখাই প্রথম। আসলে দিল্লি চলে যাওয়ার পর শঙ্খ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। প্রতি রাতেই সকলে মিলে চ্যাটিং হয় এখনো। মৌ কম কথা বললেও সে প্রতি রাতেই এই আড্ডা উপভোগ করে। এর মধ্যেই শঙ্খ ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলো এই শেখ শারাফাতকে। শঙ্খ ছাড়া কেউই তখন তাকে চেনে না। সে নাকি শঙ্খর ভীষণ ভালো এক বন্ধু। সকলেই তাকে স্বাগত জানিয়েছিল। ভীষণ হাসি খুশি প্রকৃতির এই মানুষটি এখন তাদের গ্রুপের এক অপরিহার্য সদস্য। এরপর মৌ অবাক হলো, তার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও এই শারাফাত ছোট ছোট জোকস বা উইশ পাঠাচ্ছে দেখে। কথাটা শঙ্খকে বলতেই সে হেসে উড়িয়ে দিল। শারাফাত যদি কোনো মেসেজ পাঠিয়েও থাকে, তাহলে তার মধ্যে বন্ধুত্ব ছাড়া আর অন্য কিছু নেই জানবি। ও ভীষণ ভালো একটা ছেলে। ওর দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু কোনো পেনশন নেননি। তিনি নাকি বলতেন, মায়ের সম্মান রক্ষার জন্য লড়াই করেছি, তার বিনিময়ে টাকা নিলে যে বেইমানি হবে। শারাফাতের বাবা আমাদের সেনাবাহিনীর একজন কর্মী, আর শারাফাত নিজে বিমান বাহিনীর কর্মী। শঙ্খর অগাধ বিশ্বাস দেখে মৌ আর কথা বাড়ায়নি। আজ শারাফাতের সব ঠাট্টার কেন্দ্রবিন্দু যেন মৌ। বাকিরা সবাই উপভোগ করছে, আর যত বদবুদ্ধি অ্যাপ্লাই চলছে। এই এখন যেমন শঙ্খ আর ঋষিকার প্রেমিক প্রেমিকার অভিনয় চলছে, তা দেখে শারাফত মৌয়ের সামনে হাঁটু মুড়ে বসে গেয়ে উঠল। আমিও তবে অ্যাপ্রোচ করার রিহার্সালটা সেরেই নিই। হ্যাঁ, কি বলো? মৌ ধরফড়িয়ে উঠে ছিটকে সরে গিয়েছিল। শারাফাত বলেছিল, মাসিমা, টেনশন নিও না, আমি তো শঙ্খ আর ঋষিকার মতো রিহার্সালটুকুই শুধু করতে চাইছি। স্বল্পভাষী মৌ কথা খুঁজে পায়নি। বোকার মতো সকলের মুখের দিকে তাকাচ্ছিল। সকলেই হাসছিল ওর বিড়ম্বনা দেখে। ফের মেসেজ টোন, আবারও শারাফাত। রিপ্লাই দিচ্ছ না কেন? মেসেজটা আরো বিরক্ত করে তুলল তাকে। ফোনটাই সুইচ অফ করে দিল সে। তারপর আবারও ডুবে গেল স্মৃতির মন্থনে। তুই এখানে? আমরা তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, না বলে এখানে চলে এসেছিস কেন? শঙ্খর গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকায় মৌ। শঙ্খ, ইশিকা, শারাফাত তিনজনেই তার পিছনে দাঁড়িয়ে আছে। শঙ্খর চোখের দিকে তাকিয়ে চমকে ওঠে সে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। প্রচন্ড রেগে গেছে, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কেন সেটা বুঝতে না পেরেই আমতা আমতা করে বলে, এমনি তোমরা নিজেরা তো মজা করছিলে, তাই আমি বলে আসিনি। যদি বিরক্ত হও, গঙ্গার ধারে একটু একলা বসে থাকার ইচ্ছে হয়েছিল আমার, তাই চলে এসেছি। ইশিকা হঠাৎ চোখগুলো বড় বড় করে বলে ওঠে, কে আবাত? তুই এখানে তুমি বলছিস কাকে রে? শঙ্খকে তো তুই বলিস। মৌ লজ্জা পেয়ে যায়। উত্তেজনার বশে সে যে শঙ্খকে তুমি বলে ফেলেছে
তার খেয়াল করেনি সে। সারাফাত হাসতে হাসতে বলে, তবে বোধহয় আমাকে তুমি বলছিল, তাই না মৌ? তীব্র প্রতিবাদে নেতিবাচক ভঙ্গিতে জোরে জোরে মাথা নাড়ে মৌ। ওরা তিনজনেই হেসে ওঠে। মৌ আবারও যেন বিড়ম্বনার মধ্যে পড়ে যায়। সেই বিড়ম্বনা বাড়তেই যেন আরো কাছে এগিয়ে আসে শঙ্খ, এতটাই কাছে যে শঙ্খর নিঃশ্বাস এসে লাগছিল মৌয়ের গালে। কেঁপে উঠল সে। শঙ্খ মৌয়ের ঠিক সামনাসামনি দাঁড়িয়ে মৌয়ের দুই কাঁধে হাত রেখে চোখে চোখ রেখে একটা শব্দ কেটে কেটে বলে, তোকে খুঁজে না পেয়ে মনে হচ্ছিল যেন আমি নিঃস্ব হয়ে গেলাম, বুঝলি? কথা দে আর কখনো আমার চোখের আড়াল হবি না। সারা জীবন আমার হয়ে আমার চোখের সামনেই থাকবি, বল। মৌয়ের মনে হচ্ছিল সে যেন ঠিকঠাক শুনতে পাচ্ছে না, কারণ এসব কথার অর্থ তো অন্য। একটা বিশেষ সম্পর্কেই তো এমন কথা দেওয়া নেওয়া হয়। শঙ্খ কি তবে বিদ্রুপ করছে তাকে? তাই কি ইশিকা অমন খিলখিলিয়ে হাসছে? আর সারাফাতে কি তাই হেসে হেসে মজা নিচ্ছে? একটা তীব্র যন্ত্রণা যেন ঘিরে ধরে মৌকে। ডুকরে কেঁদে উঠে বলে, তোরা কেন সবসময় আমার সাথে এমন মজা করিস বলতো? আমি কি তোদের কখনো কোনো ক্ষতি করেছি? করিনি তো। কি দোষ আমার বলতো? মৌয়ের কান্না দেখে ওরা তিনজনেই একটু হকচকিয়ে যায়। তারপর ইশিকাই মুখ খোলে প্রথম, বলে, শঙ্খ, তোর কপালে হেভি দুঃখ আছে আজ। মনের কথাটা বলতে এত দেরি করার ফল ভোগ কর এবার। তারপর মৌয়ের দিকে ফিরে হাত জোর করে বলে, মাসিমা, শঙ্খ কোনো মজাই করছে না আজ। আপনি ওর সেই ড্রিম গার্ল। দয়া করে ও বেচারিকে আর দোষ দেবেন না। মৌ যেন হতভম্ব হয়ে যায়। ইশিকা এসব কি বলছে? সে তো স্বপ্নেও ভাবতে পারছে না। ইশিকার দিকে জল ভরা চোখে তাকাতেই ফিক করে হেসে ফেলে সে, বলে, টিফিন বক্স লোকানোর দিন সেই যে কেঁদেছিলি, সেই দিনই জন্তুটা একেবারে ফিদা হয়ে গিয়েছিল ওই জল ভরা চোখ দুটো দেখে। তুই একটা ইডিয়েট, তাই কিছুই খেয়াল করিসনি। আর এই জন্তুটা এত স্মার্ট, কিন্তু তোকে বলার সময় ও ঘাবড়ে যেত। মৌ কাঁদো কাঁদো স্বরে বলে, কিন্তু আমি তো জানতাম ও তোকে ভালোবাসি, তুইও, তোরা সংসার করবি। ইশিকা নাক সিটকে একটা বিশ্রী গালাগাল দিয়ে বলে, ছ্যা, ওকে করব বিয়ে? নার্সারি ক্লাস থেকে একসঙ্গে পড়েছি, একসাথে পটিও পর্যন্ত করেছি রে। ওকে কি বিয়ে করা যায়? কিন্তু ওকে আমি ভালোবাসি, এ কথাটা সত্যি। ও আমাকে ভালোবাসে, এটাও সত্যি। কেমন সত্যি জানিস? শুনবি? মৌ মন্ত্রমুগ্ধের মতো কান্না ভেজা গলায় বলে, বল, শুনবো। পাঞ্চালীর পঞ্চস্বামী থাকলেও দ্রৌপদী ভালোবাসতেন কিন্তু অর্জুনকে। সেই অর্জুনও কিন্তু পাঞ্চালীর সম্ভ্রম রক্ষায় এগিয়ে আসেননি, কিন্তু কৃষ্ণ সখা দূরে থাকতে পারেননি। তিনিও পাঞ্চালীর লাজ রক্ষা করেছিলেন। শঙ্খ আমার সেই কৃষ্ণ সখা। মৌ চুপ করে শুনছিল, আর চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় জল নামছিল। শঙ্খ যে কখন তাকে দুহাতের বন্ধনে বেঁধে ফেলেছে টের পায়নি। সম্বিত ফিরতেই এই ছাড়ো বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, খুব অসভ্য। এবার চারজনেই হেসে ওঠে। শঙ্খ বলে, কতদিন এভাবে পালিয়ে বেড়াবি? আমি কালই তো জেঠিমার কাছে যাব, তারপর তোর হাল কি করি দেখ। মৌ মুখ নামিয়ে নিয়ে বলে, যা। ইশিকা হাসতে হাসতে বলে, বসন্ত এসে গেছে। এর পরের ঘটনা প্রত্যাশিতই। মৌয়ের বাড়ি আর শঙ্খর বাড়ির মানুষজন মিলে একেবারে বিয়ের দিনক্ষণ স্থির করে ফেলে। হাতে মাত্র 2 মাস। সেই 2 মাসের অপেক্ষাও শেষ হয়। রূপকথার গল্পের মতোই ওদের বিয়েটা সম্পন্ন হলো। প্রতিটা মুহূর্তে পাশে থেকেছে ইশিকা আর সারাফাত। বহু প্রতীক্ষার পর সেই ফুলশয্যায় মৌ টের পেল
শঙ্খ এক সত্যিকারের পুরুষ, যে শরীরের দখলদারি নয়, অন্যজনের সম্মতি ও ইচ্ছের সম্মান রক্ষায়ও বিশ্বাসী। মৌ সুখে ভেসে গিয়েছিল সেদিন। তারপর তো সব যেন স্বপ্ন। শঙ্খর হাত ধরে পাড়ি দিল দিল্লিতে। এয়ারপোর্টেও ঈশিকা মৌকে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলল, ভালো রাখিস আমার সখাকে। আকাশ থেকে পৃথিবীকে দেখতে দেখতে মৌ ভাবে, এভাবেও বুঝি বসন্ত আসে। মাসখানেক পর হঠাৎই শঙ্খ একদিন কলকাতা পাড়ি দিল। বলল, হঠাৎ একটা ভীষণ কাজের জন্য যেতে হচ্ছে, কবে ফিরবো ঠিক নেই। হঠাৎ চলে গেলেও ফোনে যোগাযোগটা অবশ্য নিয়ম করেই রাখত। তাই মৌ জানতেও চায়নি কি এত জরুরি প্রয়োজন ছিল। তারপর শঙ্খ হন্তদন্ত হয়ে বাড়ি এলো একদিন। কোন রকমের চাটুকু খেয়ে ছুটল বাজারে। মৌ শুধু এটুকু জানল, শঙ্খর এক বিশেষ বন্ধু সস্ত্রীক আসছে সপ্তাহখানেকের জন্য। প্রবাসী জীবনে আত্মীয় স্বজনের সান্নিধ্য যেমন পাওয়া যায় না, তাই মৌও খুশি হয়ে গেস্ট রুম গোছাতে বসল। রাত পেরোলেই শঙ্খ তার বন্ধুকে রিসিভ করতে ছোটে। মৌ ব্যস্ত হয় রান্নাঘরে। কিছুক্ষণ পর টুংটাং কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে থমকে যায় সে। বিশ্বাস হতে চায় না যা দেখছে তা সত্যি কিনা। তার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে ঈশিকা, তার পাশে সারাফাত, শঙ্খর বন্ধু আর বন্ধুপত্নী। পিছনে দাঁড়িয়ে শঙ্খ উপভোগ করছে মৌয়ের এই অবাক হওয়াটুকু। একটু একটু করে রহস্য উদ্ধার হয়। ঈশিকার জীবনে বসন্ত এসেছিল গ্র্যাজুয়েশন করার সময়ই। ফেসবুকেই পরিচয় সারাফাতের সাথে, যদিও ফেসবুকে সে নীল আকাশ। ফৌজি মানুষ, তাই পরিচয় গোপন। একটু একটু করে কাছে আসে ওরা। ছুটিতে এলে দেখা সাক্ষাৎ হতো খুব হিসেব করেই। সব বসন্তে যে প্রথমে ফুল ফোটে না। ওদের সম্পর্কটা একমাত্র শঙ্খই জানত। সারাফাত বা ঈশিকা জানত ওদের বিয়েটা সহজ হবে না, তাই ওরা প্রতিজ্ঞাবদ্ধ ছিল, বাঁচলেও একসাথে বাঁচবে, মরলেও একসাথে। কিন্তু শঙ্খর চেষ্টাতেই সারাফাতের পরিবার শেষ পর্যন্ত ঈশিকাকে গ্রহণ করে। বেশ ধুমধামের সাথেই ওদের বিয়ে সম্পন্ন হয়। সেই সময়ই শঙ্খ কলকাতা গিয়েছিল। তবে ঈশিকার পরিবার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ওদের সাথে। তবু ওরা আশাবাদী, একদিন ওরা নিশ্চয়ই ঈশিকার পরিবারের স্বীকৃতিও পাবে। শঙ্খ আছে যে। অবশ্যই ডাক পাবি, দেখিস। রক্তের বন্ধন যে আলাদাই এক বন্ধন। তারপর বলে, এবার বলতো, আমাকে চুমু খাওয়ার শোকটা কি সারাফত ঠিকঠাক নিয়েছে, নাকি প্রথম রাতে বিড়ালটা তুই মারলি? ঈশিকার গালে লজ্জার ছোপ লাগে। বলে, যা, বাজে কথা ছাড়া আর কোনো কথা নেই তোদের। মাকে খুব দেখতে ইচ্ছা করে জানিস, কিন্তু সে উপায় তো নেই। তাই যতদিন না মা ডাকছে ততদিন না হয় ভারত মায়ের এক বীর সন্তানের স্ত্রীর পরিচয়ে দিন কাটাবো। এভাবেও তো বসন্ত আসে, তাই না? মৌ জড়িয়ে ধরে ঈশিকাকে। ঈশিকা দরাজ গলায় গান ধরে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আপনারা শুনছিলেন চন্দ্রানী সাধুকার লেখা এভাবেও বসন্ত আসে। গল্প পাঠে প্রীতম সেনগুপ্ত, ঈশিকার কণ্ঠে লিপিকা দেবনাথ, শঙ্খর কণ্ঠে অনির্বাণ দত্ত, মৌয়ের কণ্ঠে ঈশিকা সরকার, সারাফাতের কণ্ঠে অভিক্ষিত চ্যাটার্জি এবং সঙ্গীতে সুচন্দ্রিমা সেনগুপ্ত। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও সাউন্ড এফেক্টে গল্পওয়ালা। পরিচালনা ও পরিবেশনায় গল্পওয়ালা। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের